সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি সব ফলের দাম। ট্যারিফ সুবিধার পরও বছর ব্যবধানে খেজুরের দাম বেড়েছে 100 টাকার বেশি। কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। পাবে 10 লাখ পরিবার, জানালেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। বাজার নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযান। তীব্র গ্যাস সংকটে দেশের শিল্প খাত। মিলছে না চাহিদার অর্ধেকও। আর্থিক ক্ষতির পাশাপাশি কমেছে রফতানি আদেশ। নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের তাগিদ। কাঁচা পাটের মূল্য বৃদ্ধিতে লোকসানে খুলনার পাটকল। অনেক প্রতিষ্ঠানে বন্ধ পাটপণ্য উৎপাদন। মৌসুমের শুরুতে রেণুর দাম বেশিতে বিপাকে সাতক্ষীরার চিংড়ি চাষি। এবং আমিরাতে ভিসা সংকটে হাজারো প্রবাসী বাংলাদেশি। খালি হাতে ফিরতে হতে পারে 3 লাখ। ইতালিতে 5 লাখ শ্রমিক নেয়ার প্রথম ধাপের ক্লিক দিয়ে শেষ। যোগ্যরা ভিসা পাবেন সহজেই। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সচিবালয়ের দ্বিতীয় দিনের মতো কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পর ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেবেন তিনি। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শুভ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। সচিবালয়ের দ্বিতীয় দিনের মতো কিন্তু অফিস করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক রয়েছে এই সচিবালয়ে। সকাল বেলায় 11:30টার দিকে এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে। দর্শক আপনারা জানেন যে বিএনপির নির্বাচনী যে ইশতেহার বা প্রতিশ্রুতি ছিল যে সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া, সেই ফ্যামিলি কার্ডটা আসলে কিভাবে দেওয়া হবে সে বিষয়ে আসলে আলাপ আলোচনার জন্যই এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকটি আহ্বান করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11:30টার দিকে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এরপরে প্রধানমন্ত্রী দুপুরের পরে আরেকটি বৈঠকের আয়োজন করেছেন এবং সেই বৈঠকটি হচ্ছে যে জলাধার এবং 25 কোটি যে বৃক্ষরোপণ যে কর্মসূচি কথা বিএনপি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিটা দিয়েছিল পরিবেশের সুরক্ষায় এবং জলাধারগুলো ঠিক করার ক্ষেত্রে, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্যই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 2টার দিকে হচ্ছে সেই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে এবং সেই বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত আসবে যে আসলে কিভাবে বৃক্ষরোপণগুলো হবে এবং ফ্যামিলি কার্ডগুলো আসলে কিভাবে দেওয়া হবে, কারা পাবেন সে বিষয়ে বিস্তারিত হয়তো আমরা জানাতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নতুন প্রধানমন্ত্রী কিন্তু সচিবালয়ে বেশ কয়েকদিন অফিস করবেন বলে আমরা জানতে পেরেছি, যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনা এই দুটির সংস্কার কাজ চলছে, সে কারণে আপাতত প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করবেন এবং যখনই যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন অর্থাৎ যমুনাতেই প্রধানমন্ত্রী অবস্থান করবেন এমনটি শোনা যাচ্ছে। তো সেইটি সংস্কার কাজ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংস্কার কাজ শেষ হলে তখন তিনি নিয়মিত প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করবেন বলে আমরা জানতে পেরেছি। তো বলা চলে যে এর আগে প্রথম দিনের যে মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকে অংশ নিতে গতকালকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই সচিবালয়ে এসেছিলেন এবং বলা চলে যে সেটি তার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে আসে। তো মন্ত্রিসভার প্রথম বৈঠকটি কিন্তু গতকাল প্রথম বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আসলে আমরা বৈঠক সূত্রে জানতে পেরেছি যে 3টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। একটি হচ্ছে যে যেহেতু রমজান চলছে, রমজানে প্রতি বছর অন্যান্য বছরগুলোতে দেখা যায় যে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সরবরাহে এক ধরনের সংকট তৈরি হয়। তো মন্ত্রিসভার বৈঠকে আসলে সে বিষয়ে আলোচনা হয়েছে যে বাজারে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত রাখা এবং সেও সরবরাহ নিশ্চিতের পাশাপাশি মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে। আর একটি বিষয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে কিন্তু আসলে সে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী যেমন গতকালকে বলেছেন যে মবের দিন শেষ, অর্থাৎ সারা দেশে বিভিন্ন স্থানে কিন্তু মব সংগঠিত হয়েছে। তো সেই মব বন্ধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু মন্ত্রিসভার যে প্রথম বৈঠক সেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তো যেহেতু ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এরপরে 25 কোটি বৃক্ষরোপণ নিয়ে যে আলোচনা আন্তঃমন্ত্রণালয় সভা সেটি অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে আসলে সরকারে কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সেই আপডেটগুলো দর্শকদের জানিয়ে দিতে পারবে। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম সচিবালয়ে।
বড় ধরনের ট্যারিফ ও এলসি মার্জিন সুবিধা দেওয়ার পরও গত বছরে 150 টাকার কেজি খেজুর এবার কিনতে হচ্ছে 250 টাকায়। বছর ব্যবধানে এবার এই পণ্যের আমদানি বেড়েছে প্রায় 200%। বাংলাদেশ ব্যাংক বলছে ডাল, চিনি, ছোলা, তেল আমদানি পর্যাপ্ত হওয়ায় বাজারে নেই সরবরাহ ঘাটতি। অন্যদিকে রমজানের বাজারে কৃত্রিম সংকট তৈরি করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের। সিলিয়া সুলতানা রিপোর্ট। মুসলিম বিশ্বের জন্য রমজান আনন্দ আর একই সাথে পবিত্রতা, আত্মশুদ্ধি, সংযমের বার্তা দিলেও খেজুরের বাজারে তাজানো হাওয়া। ক্রেতার কাছে এটি এখন ন্যায় পরায়ণতা, অভাব বা সহানুভূতিহীন বাজার। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে গত বছর যেখানে 3,184 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, সেখানে এবার 9,301 মেট্রিক টন খেজুর আমদানি করেছেন ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতাদের বাজারের অভিজ্ঞতা অসহনীয়। ছিল বাংলা খেজুর আর কি, যারা সবাই মানুষ খাইতো, ওই খেজুরটা এবছর হচ্ছে 200 টাকা, যেটা আমাদের 185 টাকা 90 টাকা কিনে আনতে হয়। তো ওটা ছিল গেছে বছর ছিল হচ্ছে 150 টাকা। যদি না কমে তাহলে কষ্ট তো আগের মতোই থেকে যাবে এবং কষ্টের কোনো সীমা থাকবে না। আমদানি হিসেবে সুটকারি 700 টাকা কিলো, 500 টাকা হলে ভালোই। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে রমজানে প্রয়োজনীয় পণ্য আমদানির এলসি স্থাপনে তথ্যে দেখা যায় দেশে পর্যাপ্ত মজুদ থাকায় ডাল, চিনি, পেঁয়াজ, রসুনে 11 থেকে 93% পর্যন্ত আমদানি হ্রাস পেয়েছে। অন্যদিকে চাহিদার তুলনায় 1 থেকে 36% আমদানি বেশি হয়েছে আদা, ছোলা ও ভোজ্য তেল। এরই মধ্যে বাজারে আমদানি খেজুর ঢুকেছে 192% বেশি। জানুয়ারি পর্যন্ত আরও 49,600 মেট্রিক টনের বেশি খেজুর আমদানির এলসি আছে পাইপলাইনে। পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা আছে এবং মজুদ আছে। এখন মজুদকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। সরকারি দফতরের তথ্য বলছে ট্রেড অ্যাসোসিয়েশনের অনুরোধে এবার খেজুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15% করে এনবিআর। অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে আনা হয় 3%। আগাম করের 5% পুরোপুরি বাতিল হয়। ফলে বড় ধরনের মওকুফের পরও কৃত্রিম সংকট তৈরি করে বাজার অসহনীয় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি সদিচ্ছার ব্যাপারটা সিন্ডিকেট যারা করে তারা জেনে গেছে এবং তারা সেই একত্রে থাকলেও সিন্ডিকেটের আচরণটা করবে না, এটা আমরা আশা করি। যদি করে তাহলে সরকার ব্যবস্থা নেবে, যথাযথ ব্যবস্থা নেবে এবং সেটা শক্ত ব্যবস্থা হবে। বাজার মনিটরিং এবার আরও জোরদার হচ্ছে জানিয়ে বাণিজ্য সচিব জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তৈরি টিম তৎপর থাকবে বাজারে। ক্রেতারা অভিযোগ জানাতে পারবেন প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিকার সহ দপ্তরগুলোতে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রমজানের প্রথম দিনে ফলের বাজারে খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুরু হয়েছে পবিত্র রমজান মাস, আর আজ রমজানের প্রথম দিনে কিন্তু জমজমাট হয়ে আছে রাজধানীর ফলের বাজার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর কারওয়ান বাজারের ফলের বাজারে। আজ যেহেতু প্রথম ইফতার করবেন সবাই, তাই কিন্তু আজ কিন্তু ফলের চাহিদা একেবারে তুঙ্গে। সকালে ফলের বাজার শুরু হবার পর থেকেই কিন্তু ক্রেতারা ভিড় করছেন দোকানগুলোতে। তবে জানিয়ে রাখি, বাজারে এসে আমরা প্রতি বছরের মতো এবারও কিন্তু সেই চিরচেনা পরিস্থিতি দেখতে পাচ্ছি। দাম চড়েছে কিন্তু সব ধরনের ফলের। বিক্রেতারা বলছেন নির্বাচনের সময় মালামাল আসা বন্ধ থাকার পর থেকেই দাম কিন্তু বেড়েছে ফলের, আর রোজা শুরু হওয়ার কারণে কিন্তু এই দাম আরও চড়ে গেছে। আজ বাজারে এসে আমরা দেখতে পেয়েছি আনারস বিক্রি হচ্ছে 60 টাকা পিস, পেয়ারা বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, তরমুজ 100 টাকা কেজি, মালটা কিন্তু বিক্রি হচ্ছে 350 টাকায়, কমলা বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, আপেল বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা পর্যন্ত কেজিতে, আর আনার কিন্তু বিক্রি হচ্ছে 650 টাকায়, নাশপাতি বিক্রি হচ্ছে 400 টাকায়, লাল আঙুর বিক্রি হচ্ছে 650, সবুজ আঙুর বিক্রি হচ্ছে 420, আর কালো আঙুর কিন্তু বিক্রি হচ্ছে 600 টাকায়। আর যে তরমুজের কেজি কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকায়। বলতে গেলে বিক্রেতারা আমাদের জানিয়েছেন নির্বাচনের আগ দিয়ে এখন পর্যন্ত যে দামের পার্থক্য প্রায় 30 থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু ফলের দাম বেড়েছে। আর রমজানের শুরু থেকেই ফলের এমন বাড়তি দামে কিন্তু বেশ ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন যে রমজানের শুরু থেকে যদি এরকম দাম বাড়তি থাকে তবে রমজানের মাঝামাঝি পর্যায়ে গিয়ে এই দাম আরও চড়ে যাবে, আর তাহলে কিন্তু তাদের
কিনে খেতে বেশ অসুবিধা হবে। এই ছিল আমার কাছে ফলের বাজারের সর্বশেষ খবরাখবর। ফলের বাজারের খবর জানতে সরাসরি ছিলাম কারণ বাজারে। এদিকে রমজানে 10 লাখ পরিবারে সুলভ মূল্যে প্রোটিনের যোগান নিশ্চিতে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই মুহূর্তে বিক্রির খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরাদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। যখন রমজান মাসে সাধারণ মানুষের সেহরিতে কিংবা ইফতারের পরে একটু ভালো খাবার খাওয়ার যে প্রত্যাশা, সেটি থেকে মাছ মাংসের প্রতি আলাদা চাহিদা তৈরি হয় এবং সেটির জন্যই আমরা দেখেছি প্রাণী সম্পদ অধিদপ্তর গত 4 বছর যাবৎ স্বল্প মূল্যে অর্থাৎ সুলভ মূল্যে বাজার থেকে কম দামে এই কার্যক্রম পরিচালনা করছে এবং আজকে এই বছরের চলতি বছরের যে কার্যক্রম সেটি উদ্বোধন করা হয়েছে মহাখালীর প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে। সেখানে এসেছিলেন এই মন্ত্রণালয় অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তিনি এসেছেন এবং এই প্রক্রিয়াটির অর্থাৎ এই যে কার্যক্রম সেটির উদ্বোধন তিনি করেছেন এবং সে সময় তিনি বলেছেন যে 10 লাখ মানুষজনকে আসলে এই যে সুবিধা অর্থাৎ স্বল্প আয়ের মানুষ যারা আছেন তাদেরকে আমিষের চাহিদা মেটানোর জন্য যে কার্যক্রম আছে সেটি তারা পরিচালনা করবেন এবং তিনি প্রত্যাশা করেছেন বাজারে বিভিন্ন জিনিসপত্রের যেই ঊর্ধ্বমুখী অথবা বাড়তি যে দাম সেটির দামটি এই কার্যক্রমের কারণে কমে আসবে। আমরা দেখেছি যেখানে তিনি উদ্বোধন করার পরে এই জায়গাটিতে আসলে একটি এরকম ভ্রাম্যমান ট্রাক তারা তাদের পণ্য বিক্রি করেছেন। বেশ লম্বা সারিতে মানুষজন এই সব পণ্য নিয়েছেন। তারা বলেছেন যেটি যে বাজার থেকে কম মূল্যে পাওয়া তাদের কিছুটা সুবিধা হয়েছে, তবে অনেক মানুষই বলছেন যে বাজারের সব দোকানগুলোতে যদি পণ্যের দাম কম থাকতো তাহলে এই ধরনের কার্যক্রমে অর্থাৎ লাইনে দাঁড়িয়ে কষ্ট করে জিনিসপত্র কেনার জন্য তাদের অপেক্ষা করতে হতো না। আমরা জানি যে এই কার্যক্রমে তারা গত বছর যেরকম কম মূল্যে এবছর একটু কম মূল্যে বিক্রি করছেন। এবছর তারা যেটি বিক্রি করছেন যে ব্রয়লার রেস্ট মুরগি তারা 245 টাকা কেজিতে বিক্রি করছেন মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর এবং গরুর মাংসের কেজি তারা 650 টাকাতে বিক্রি করছেন, যেটি আসলে আমরা যেটি দেখেছি বাজারে 750, 800 কিংবা 850, 900 টাকা পর্যন্ত চলে গেছে এবং ডিমের ডজন তারা 96 টাকা দিয়ে বিক্রি করছেন। তো এই ছিল এই কার্যক্রমে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম মহাখালী। এবার বন্ধ বাণিজ্যের খবর। প্রায় 4 বছর বন্ধের পর গম রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। আমদানির প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশি ব্যবসায়ীরা। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতি বছর দেশে গমের চাহিদা রয়েছে প্রায় 70 থেকে 75 লাখ মেট্রিক টন। তবে চাহিদার বিপরীতে সর্বশেষ গত বছর দেশে গম উৎপাদনের পরিমাণ ছিল 10 থেকে 11 লাখ মেট্রিক টনের মতো। চাহিদার তুলনায় গম উৎপাদন দেশে কম হয়, আমদানির উপর নির্ভর করতে হয়। আর এই সমস্ত আমদানিকৃত যে সমস্ত দেশ থেকে গম আমদানি করা হয় এই সমস্ত আমদানিকৃত দেশের তালিকায় রয়েছে ভারত, রাশিয়া এবং ইউক্রেন। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি বৈশ্বিক মন্দার মধ্যে ভারত সরকার 2022 সালে 13 মে বাজার বাড়ার কারণ দেখিয়ে কিন্তু গম আমদানি বন্ধ করে দেয়। এরপর থেকে বেনাপোল বন্দর দিয়ে আর কোনো গম আমদানি হয়নি। এরপর 2024 সালের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর আমরা দেখতে পেয়েছি যে বেনাপোল বন্দর দিয়ে ভারতের নিষেধাজ্ঞায় পাটজাত পণ্য তৈরি, পোশাক সহ বেশ কয়েকটি পণ্যের রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে যারা সাধারণ ব্যবসায়ীরা তাদের প্রত্যাশা ছিল যে দেশে নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার গঠন হলে যে সমস্ত পণ্যের নিষেধাজ্ঞা রয়েছে সে সমস্ত পণ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করার আগে অর্থাৎ 15 ফেব্রুয়ারি ভারতে একটি প্রজ্ঞাপনে তাদের এই গম নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং প্রত্যাহারের পরে আমরা লক্ষ্য করেছি যে যারা গম আমদানিকারক ছিল তারা কিন্তু গম আমদানির প্রস্তুতি শুরু করেছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে পাটজাত পণ্য তৈরি, পোশাকের যে রপ্তানিও উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করবেন বলে ব্যবসায়ীরা আশা করছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ। আমদানি রফতানির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সবশেষ জানাতে চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে।
আমরা যদি একটু বলি যে গত অর্থাৎ নির্বাচনের পরে 15 তারিখ যদি বলি, সেখান থেকে আমরা দেখছিলাম যে ঊর্ধ্বমুখী এমনটাই ছিল তুঙ্গে ডিএসসির অবস্থা, সেটি কিন্তু আবার এখন আজকে দেখছি কিন্তু সেটি কিন্তু নিম্নমুখী অবস্থায় কিন্তু রয়েছে। সেক্ষেত্রে গতকাল যদি আমরা বলি যে সেটি কিন্তু নিম্নমুখী প্রবণতায় সূচক থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা দেখছি একই অবস্থা ছিল। সবগুলো সূচকে আমরা যদি ডিএসসি এক্স, ডিএসসি এস এবং ডিএসসি 13 51, 11 এবং 16 পয়েন্ট কমে কিন্তু অবস্থান করছিল এবং আজকেও কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত ডিএসসির যে কার্যক্রম সেটি কিন্তু নিম্নমুখী প্রবণতা রয়েছে। সবগুলো সূচক 15 পয়েন্ট কমে 5503 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স, 1 পয়েন্ট কমেছে ডিএসসি সরিয়ে সূচক এবং 5 পয়েন্ট কমেছে কিন্তু ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13। এছাড়া বাজার মূল্য আমরা দেখছি যে এখন পর্যন্ত 63,717টি শেয়ার লেনদেন হয়েছে, সবচেয়ে 221 কোটি 42 লাখ টাকা দেখছি। যদিও সেটি বলা চলে যে 1,000 কোটি টাকা কিন্তু বৃদ্ধি ছিল নির্বাচনের পরই, দুদিন কিন্তু ভালো ছিল, এরপরে কিন্তু আবার নিম্নমুখী দেখছি। এখন পর্যন্ত 114টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী, 192টি আমরা দেখছি যে নিম্নমুখী এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে কিন্তু 79 প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং টপ 20 যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেটি কিন্তু বলা চলে যে টপ 20 শুরুতে আমরা দেখছি যে অলিম্পিক 152 টাকা 90 পয়সা ধরে কিন্তু তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। এরপরে 2 নম্বর অবস্থান রহিম ফুড, 3 নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক, 4 নম্বরে রয়েছে প্রাণ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এবং ঢাকা ব্যাংক রয়েছে 5 নম্বরে, 6 নম্বরে রয়েছে মন্নু ফ্যাব্রিক্স এবং 7 নম্বরে রয়েছে আনোয়ার গ্যালফানাইজ, অরিয়ন ইনফিউশন রয়েছে 8 নম্বর। তো সব মিলে বলা চলে যে যেভাবে তুঙ্গে উঠেছিল নির্বাচনের পরবর্তীতে সময়ে ডিএসসি লেনদেন, সেটি কিন্তু আবার নিম্নমুখী এবং এটি কিন্তু নেগেটিভ একটি ইমেজ রচনা করছে আবার বিনিয়োগকারীদের মধ্যে। তো এই ছিল সবশেষ ডিএসসির। আবারও তীব্র গ্যাস সংকটে শিল্প খাত, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম। এতে নতুন করে রফতানি আদেশ নেওয়া কমিয়ে দিচ্ছেন উদ্যোক্তারা। তিতাস বলছে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কাজে তৈরি হয়েছে সংকট, যা স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন। এমএস আরেফিনের রিপোর্ট। গ্যাস সংকটের তীব্রতার চিত্র তুলে ধরছেন দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক এনজেড টেক্স গ্রুপের কর্ণধার। জানান প্রতিদিন 120 টন সুতা তৈরি, 2 লাখ মিটার কাপড় রং করার পাশাপাশি 2 লাখ মিটার ফিনিশড কাপড় তৈরি করে তার প্রতিষ্ঠান। এর জন্য প্রতিদিন গ্যাসের চাহিদা 10 পিএসআই দরকার হলেও মিলছে 4 থেকে 5 পিএসআই। এতে উৎপাদন কমেছে 15 থেকে 20%। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এই জন্য আমরা গ্যাসের সাপ্লাই কিছুটা ত্রুটি পেয়েছি, এরপর আমাদের ইন্ডাস্ট্রিগুলো ঠিকমতো চালাতে পারছি না। তিতাস বা পেট্রোবাংলা যারা এর সাথে জড়িত ওনারা জানে যে গ্যাস ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি একমতো চলতে পারে না, তাই ওনারাও নতুন সরকারের সাথে বসে যে গ্যাসের নিরবিচ্ছিন্ন সাপ্লাই আমাদেরকে নিশ্চিত করতে হবে, না হলে কিন্তু আমরা যেই পরিমাণ ড্যামেজ হয়েছি এবং যেই পরিমাণ সামনে আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা বাধাগ্রস্ত হবে। সপ্তাহ দুয়েক ধরে কমতে কমতে গেল 16 ফেব্রুয়ারি গ্যাসের সরবরাহ নামে শূন্যের কোটায়। টানা 12 ঘন্টা কারখানা বন্ধ রাখায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হয়েছে বলে দাবি এই শিল্প উদ্যোক্তার। আমরা দেখেছি আমাদের গ্যাসের প্রেসার শূন্যের কোঠায় নেমে গেছে। আমার মতো ফ্যাক্টরি যদি একদিন বন্ধ থাকে তাহলে আমার প্রায় 5 কোটি টাকার মতো প্রোডাকশন বন্ধ হয়। শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ, বিতরণ ও সংযোগের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস বলছে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত ভাসমান 2 এলএনজি টার্মিনালের একটিতে মেরামতের কাজ চলায় ঘাটতি তৈরি হয়েছে সরবরাহে। যে ডিমান্ড সে তুলনায় কিন্তু এখনো তো সরবরাহ কম, টোটাল সরবরাহ। তাহলে কি হচ্ছে, আপনার ডিমান্ড বেশি আছে, আপনি সরবরাহ করছেন কম, তাহলে লাইন প্যাক করার মতো কোনো সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন না। সেটা কখন হয়, বন্ধের দিনে যখন শিল্প কারখানা কিছু বন্ধ থাকে, ডিমান্ডটা কমে আসে, তখন আস্তে আস্তে লাইন প্যাকটা হয়, প্রেশারটা হাই হয়, কাস্টমাররা ভালো গ্যাসটা পায়। ধাপে ধাপে গ্যাসের চাপ বাড়ানো হলেও চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত গ্যাসের লাইন পূর্ণ হতে সময় লাগবে আরও কয়েকদিন। ওয়ার্কিং ডেতে অলরেডি আমার ডিমান্ড ক্রিয়েট আছে, ডিমান্ড অলরেডি নিচ্ছে কাস্টমাররা, যাতে দেখা যাচ্ছে যে লাইন প্যাকটা হতে সমস্যা হচ্ছে বা লাইন প্যাকটা হতে সময় নিচ্ছে, এটা ডেফিনেটলি কয়েকদিন সময় লাগবে। ঘাটতি মোকাবিলায় প্রস্তুতি না রেখে টার্মিনাল রক্ষণাবেক্ষণের রুটিন ওয়ার্ক করাকে সমন্বয়হীনতার অভাব হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যার মাসুল গুনতে হচ্ছে ব্যবহারকারীদের। দুটো টার্মিনালের ব্যবস্থাপনা একটা বড় বিষয় এবং ব্যবস্থাপনাটা এমন যেটা আমার সাপ্লাই চেইনে অব্যবস্থাপনা তৈরি না করে তার দিকে সরকার ভালোভাবে। আরেকটা জিনিস হচ্ছে এই দুটোর ক্ষেত্রে যদি প্রাপ্যতা নিশ্চিত করা না যায় তাহলে এর অতিরিক্ত এক্সটেনশন কিভাবে করা সম্ভব সেটাও কিন্তু রাষ্ট্রের অতীব জরুরি, যদি শিল্পকে আমরা সামনের দিক এগিয়ে নিতে চাই। পেট্রোবাংলার তথ্য, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4200 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে ভাসমান 2 এলএনজি টার্মিনাল যোগান দেয় 1100 মিলিয়ন ঘনফুট। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
চাল আমদানির কারণে নওগাঁয় মোটা চালের দাম কেজিতে কমেছে 2 টাকা। বিস্তারিত জানাতে পৌর চাল বাজারে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। পবিত্র মাহে রমজানের শুরুতে বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়তি হলো। চালের বাজারে আমরা লক্ষ্য করেছিলাম কিছুটা স্বস্তির বার্তা এখানে দেখা যায়। বিশেষ করে মোটা যে চালগুলো রয়েছে, স্বর্ণা 5, বিয়ার 28, এই জাতীয় চালের দরের জায়গাটা প্রকারভেদে 2 থেকে 3 টাকা পর্যন্ত কমতি আমরা এখানে দেখছি। বিশেষ করে এই চালগুলো এই মৌসুমে একদিকে ধানের যোগানটা বাড়তি ছিল, পাশাপাশি এলসিতে চাল আসছিল। এই চালগুলোর কারণে বাজারে এরকম কিছুটা স্বস্তির বার্তা বলছেন এখানকার পাইকারি যারা ব্যবসায়ী। অন্যদিকে যেসব সরু চাল রয়েছে, জিরাশাল, কাটারি, নাজির, এই জাতীয় চালের দর কিছুটা ওঠানামা করলেও তো বাজার স্বাভাবিক বলছেন এখানকার ব্যবসায়ীরা। বিশেষ করে স্বর্ণা 5 মোটা চাল এই মুহূর্তে পাইকারি আড়তে বিক্রি হচ্ছে প্রতি কেজি 46 থেকে 47 টাকা। অন্যদিকে কাটারি, নাজির, জিরা সেটি মোটামুটি 76 থেকে 78 টাকার ঘরে রয়েছে। বিগত দিনগুলোতে কিন্তু এই চালের দর কিছুটা বাড়তি ছিল এবং ব্যবসায়ীদের দিক থেকে যে বিষয়টি বলা হচ্ছে, এবার বাজারে ধানের দর হঠাৎ করে কিছুটা একেবারে কমে এসেছে, ফলে চালের তার রেশিও কিন্তু পড়েছে। এবং আরেকদিকে সরকারের ভাবে যে এলসিতে চাল আসার ঘোষণা দেওয়া হয়েছিল, এই চালগুলো কিন্তু ধাপে ধাপে আসছে। বিশেষ করে 2 লাখ মেট্রিক টন সবশেষ যে চাল এলসিতে ভারত থেকে আসছে, এই চালেরই বাজারে প্রভাব পড়েছে এবং ধানের দরের জায়গাটা কিন্তু অস্বাভাবিক কমে যাওয়ার কথাও তারা বলছিলেন। কারণ প্রতি মন ধান গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু 200 টাকা পর্যন্ত স্বর্ণা 5 ধান কমে গিয়েছিল। এই কমতি দরেরই প্রভাব বর্তমানে চালে রয়েছে এবং বিগত বছরগুলোতে এবার চালের একটু কম দরের কারণে স্বাভাবিকভাবেই ক্রেতারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন এবং এরকম একটি বাজার নিশ্চিত করার জন্য বাজারে যেন থাকে, এই কথাটাই কিন্তু ক্রেতাদের দিক থেকে বলা হচ্ছে। এবং এই মৌসুমে মোটা যে চালগুলো রয়েছে, এই চালগুলো স্বাভাবিক একটি কম দরের কারণে ক্রেতারা বেশ স্বস্তির দিক থেকে তারা আশা জাগিয়েছে তাদের দিকে। এই ছিল সার্বিক নওগাঁ চাল বাজারের খবর আমার কাছে। মোকামগুলোতে কমছে চালের দর, সেই খবর জানতে এখন সরাসরি ছিলাম নওগাঁয়। গত প্রায় 2 মাস ধরে কাঁচা পাটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের পাটকলে। এতে কাজ হারানোর সংখ্যায় পড়েছেন কয়েক হাজার শ্রমিক। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার দৌলতপুর জুট মিল প্রায় 1.5 মাস ধরে এখানকার শ্রমিকরা কর্মহীন সময় কাটান। কাঁচা পাট না থাকায় উৎপাদন করতে পারছে না মিলটি। ইজারা নেয়া এ রাষ্ট্রায়ত্ত মিলটির মতো একই অবস্থা খুলনা অঞ্চলের অন্তত 1 ডজন মিলের। কোনোটিতে সীমিত আকারে কাজ চললেও অধিকাংশের চাকাই বন্ধ। 1 থেকে 1.5 মাস আমরা বসে আছি, আমাদের কাজ নাই। এখনো আমাদের ভবিষ্যৎ অন্ধকারে পড়ে আছে। মিল মালিকরা বলছেন মৌসুমের শুরুতে তারা প্রতিমন পাট 3200 টাকা দরে কিনলেও এখন কিনতে হচ্ছে 5200 টাকা দরে। এতে বেড়েছে উৎপাদন খরচ। অন্যদিকে পণ্যের মূল্য না বাড়ায় উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন তারা। যে হারে পাটের দাম বাড়ছে সে হারে আমরা বিক্রি করতে পারতেছি না, তো ডিস্টেন্সটা অনেক হয়ে গেছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে কেউ কেউ কাঁচা পাট উৎপাদন কম হওয়ার কথা বললেও কৃষি বিভাগের তথ্য বলছে গত 2 বছরে বিভাগের 10 জেলায় প্রায় একই পরিমাণ পাট উৎপাদন হয়েছে। সেক্ষেত্রে মিল মালিকদের অভিযোগ, ব্যবসায়ীদের অনেকেই পাট মজুত করে সিন্ডিকেট করায় দাম বৃদ্ধি পাচ্ছে। সংকট সমাধানে নতুন সরকারের কাছে দাম নিয়ন্ত্রণ, ভর্তুকি সহ নানা দাবি মিলারদের। একদিক থেকে যেমন আমার ব্যাংক আমার উপর চাপ হলো, ব্যাংকের আমার দায় বাড়ছে এবং দেশের অর্থনীতিতে আমাদের ইকোনমিতেও কিন্তু বড় ধরনের প্রভাব ফেলছে। এদিকে বাজার সহনীয় করতে নিয়মিত তদারকির পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পাট অধিদপ্তর। যেসব ব্যবসায়ী বিনা লাইসেন্সে পাট মজুদ রাখছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। খুলনা অঞ্চলে মোট 20টি পাটকল রয়েছে। এসব কারখানায় প্রতি মাসে গড়ে 25,000 মেট্রিক টন পাট পণ্য উৎপাদিত হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মৌসুমের শুরুতে রেনুর দাম বেশি থাকায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার চিংড়ি চাষিরা। এর মধ্যে আবার জীবাণু পরীক্ষা না হয় বেশিরভাগ রেনু ঘেরে ছাড়ার আগেই মারা যাচ্ছে বলে অভিযোগ চাষিদের। সাগর হোসেনের ছবি ও মমতাজ আহমেদ বাপির তথ্য নিয়ে রিপোর্ট। ঘের প্রস্তুত করে রেনু ছাড়তে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার চিংড়ি চাষিরা। তবে চলতি মৌসুমের দাম বাড়তির অভিযোগ তাদের। এছাড়া জীবাণু পরীক্ষা ছাড়াই রেনু কিনে বিপাকে পড়েছেন অনেকে।
যে কোনো বিশেষজ্ঞ দ্বারা চেক করে আমাদের কাছে যেন পৌঁছানো হয়। 10টাতে 2টা মাছ ফ্রিজ আর 8টা ছাড়তে পারি নাই। 50,000 টাকার মাছ দুবাই, এখন এই আল্লাহ জানে যে কি হবে কি না হবে, লাস্ট পর্যন্ত টেকে না। তবে দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটকে দায়ী করছেন রেনু ব্যবসায়ীরা। হ্যাচারি মালিকদের জীবাণুমুক্ত রেনু সরবরাহের দাবিও জানিয়েছেন তারা। গত বছর যে মাছ 200 টাকা ছিল, এবছর সেই মাছ 350, 400, কোনো হ্যাচারি যাচ্ছে 250 টাকা, এরকম পোনা বিক্রি হচ্ছে। আজকে চাষি বাঁচলে আমরা ব্যবসায়ী বাঁচবো, আমরা ব্যবসায়ী বাঁচলে আপনি হ্যাচারি মালিক বাঁচবেন। হ্যাচারি মালিকদের দাবি, ভরা মৌসুমেও চাহিদার তুলনায় রেনু সরবরাহ অনেক কম। এছাড়া কক্সবাজার থেকে নিয়ে আসা রেনু ল্যাবে পরীক্ষা না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। পাশাপাশি রেনু সংরক্ষণে সমুদ্রের লোনা পানি কিনতে হয় বলেই রেনুর দাম বাড়ছে বলেও দাবি তাদের। সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর যে অফিসটি আছে, এখান থেকে যদি আমাদের এই পোনাগুলো পরীক্ষা করা যায়, পোনাটা নিশ্চিত ভালো পোনা পাবে এবং এই পোনাগুলো উৎপন্ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সব হ্যাচারি থেকে রেনু সরবরাহ শুরু হলে দাম কমার আশা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের। এছাড়া রেনু পরীক্ষায় শিগগিরই পিসিআর ল্যাব চালুর আশ্বাস দিয়েছেন তারা। সরকারের তরফ থেকে এটা মধ্যবিত্ত থাকবে যাতে রিজনেবল প্রাইসে চাষিরা এটা পেতে পারে। খুব উচ্চ মূল্য যদি না হয়, এটা তিনি চাষকে বাড়াতে পারবে। জেলা মৎস্য অফিসের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 68,000 হেক্টর জমিতে চাষ হওয়া প্রায় 5,500 ঘেরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন চিংড়ি। সময় সংবাদ, সাতক্ষীরা। চলতি বছরের শুরু থেকে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাতীয় পণ্যের দাম। জিডিটির ফেব্রুয়ারির দ্বিতীয় নিলামের তথ্য, গড়ে দাম বেড়েছে 3.5% বেশি। সবচেয়ে বেশি বেড়েছে মাখনের দাম, তবে অপরিবর্তিত রয়েছে বাটার মিল্ক পাউডারের দর। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির ফেব্রুয়ারি দ্বিতীয় নিলামের তথ্য বলছে দুগ্ধজাতীয় পণ্যের দাম 3.6% বেড়েছে। 167 জনের অংশ নেওয়া নিলামে 22,240 টন পণ্য কেনাবেচা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে $4,028। নিলামে ননিযুক্ত গুঁড়া দুধের দাম বেড়েছে 2.5%। টন প্রতি গড় মূল্য পৌঁছেছে $3,706। ননি ছাড়া গুঁড়া দুধের দাম 3% বেড়ে প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে $2,973। জিডিটি মূল্যসূচকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে মাখনের দাম, 10.7% বেড়ে টন প্রতি গড় মূল্য দাঁড়িয়েছে $6,347। আর মোজারেলার দাম 5% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $3,479। এদিকে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দামও 3.8% বেড়ে টন প্রতি দাঁড়িয়েছে $6,751। আর ল্যাকটোজের দাম 7.8% বেড়ে টন প্রতি বিক্রি হয়েছে $1,519। তবে কমেছে চেডারের দাম, 1% কমে প্রতি টনের দাম হয়েছে $4,736। আর দাম না বাড়ার তালিকায় রয়েছে শুধুমাত্র বাটার মিল্ক পাউডার। অন্তরা সেন, সময় সংবাদ। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামে রমজানের আগে ভোগ্যপণ্যের যে বাজার রয়েছে খাতুনগঞ্জে, সেই বাজারে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান শুরু করেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, তিনি কিন্তু বেশ কয়েকটি দোকানে কিন্তু ঢুকেছেন এবং কয়েকটি দোকানে ঘুরে কিন্তু তদারকি করেছেন, পণ্যের মান ঠিক আছে কিনা সেই বিষয়টি দেখেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি অভিযানে রয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করি আসলে কেমন চলছে। আমরা হাঁটার অবস্থায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে, আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা আসলে বাজারে এসেছি এবং এখানে আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন পাইকারি এবং খুচরা দোকান সব জায়গায় গিয়েছি। গতকালকে আমার কাছে একটা ইনফরমেশন ছিল যে খেজুরের দাম খুচরা মার্কেটে কিছুটা বেশি হচ্ছে, সেই লক্ষ্যে আমরা মোবাইল টিম পাঠিয়েছিলাম। সেখানে একটা বিষয় উঠে এসেছে যে এই খাতুনগঞ্জ বাজার থেকে বিশেষ করে পাইকারি দোকানগুলো থেকে যখন কিনছে তারা নাকি বেশি দামে কিনছে, কিন্তু এখানে যখন আমরা এসে দেখলাম যে না, তারা ন্যায্য মূল্যে বিক্রি করছে। কিন্তু এখানে তারা এক ধরনের ব্লেম গেম দিচ্ছে যে তাদেরকে রিসিট দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা এটা নিশ্চিত করতে চাই, আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, খাতুনগঞ্জ বাজার কেন, যারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে যেখান থেকে সাপ্লাই হয় সেখানে তারা জিনিসপত্র বিক্রি করবে এবং তাদের রিসিট থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছিলাম তিনি অভিযান, বেশ কয়েকটি দোকানে অভিযান চালাচ্ছে অভিযানের প্রেক্ষাপটে এবং তারা যাচা বাছা করে দেখতেন। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। অভিযানের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জে। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে চলা ভিসা সংকটে বিপাকে হাজার প্রবাসী বাংলাদেশি। জটিলতার নিরসন না হলে প্রায় 3 লাখ প্রবাসীকে নিঃস্ব হাতে দেশে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট।
দীর্ঘদিন ধরে ভিসা সংকটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রবাসীরা। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান চালু করলেও ভিসা না পাওয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে পারছেন না। ভিসা পরিবর্তনের সুযোগ না থাকা এবং লাইসেন্স ব্লক হয়ে যাওয়ায় অসংখ্য প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরছেন। তাদের অভিযোগ, বিগত সরকারের সময় বিষয়টি নিয়ে প্রত্যাশা থাকলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বর্তমানে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। 2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা প্রকট আকার ধারণ করে। 2018 সালে সাধারণ ক্ষমার পর ভিজিট ভিসা চালু হলেও বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেন। কেউ বৈধতা পেলেও অনেকে হয়ে পড়েন অবৈধ। 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রবাসীদের দাবি পূরণে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমাদের হাতে এখনো স্পেসিফিক কোনো খবর নাই, কোনো ইনফরমেশন নাই যে অমুক তারিখে করবে। আমি শুধুমাত্র এইটুকু বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ভিসা সংকট নিরসন না হলে ব্যবসা বাণিজ্যে মারাত্মক ক্ষতি হবে এবং লাখ লাখ প্রবাসী আর্থিকভাবে ধ্বংসের মুখে পড়বেন। অনেকে নিঃস্ব হয়ে দেশে ফিরতে বাধ্য হতে পারেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি সব ফলের দাম। ট্যারিফ সুবিধার পরও বছর ব্যবধানে খেজুরের দাম বেড়েছে 100 টাকার বেশি। কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। রমজানের সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু, পাবে 10 লাখ পরিবার, জানালেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। বাজার নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযান। এবং তীব্র গ্যাস সংকটে দেশের শিল্প খাত, মিলছে না চাহিদার অর্ধেকও। আর্থিক ক্ষতির পাশাপাশি কমছে রফতানি আদেশ। নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের তাগিদ। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।